আমি যে বেগুন কিনতেছি বাজারে গিয়ে 50 টাকা, ওইটা ইউনিমার্টে 85 টাকা, সঙ্গে 15 টাকা ব্যাট, 15% ব্যাট, এবং লাইন ধরে দিচ্ছে। আপনি ইয়ে বললো ভাই ফিশের কথা, এই বছর গত 2 বছরে সালমান ফিশ খাইছি কিনা সন্দেহ আছে। দেখেন ইউনিমার্টে দিতে পারে না, আমরা তো ঢুকতে সাহস পাই না, ব্যবসায়ীরা ঢুকতে সাহস পাই না। চাউলের দাম কত, ডাউলের দাম কত, তেলের দাম কত, সবজির দাম কত, এইটা হচ্ছে সাধারণ জনগণের। ওরা মূল্যস্ফীতি শুনতেও চায় না, বুঝতেও চায় না। বা এই 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 ইয়েতে আপনার এই দীর্ঘ 15 বছর যে দেশের অবস্থা, এটা আমি মনে করি এটার থেকে বের হইতে হইলে একটা শক্তিশালী একটা বিরোধী দলের দরকার। হাজী আজমল হোসেন বাবলু, যেটি নিয়ে আলোচনা করছেন, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায় কিনা। ব্যবসায়ীদেরও নানাবিধ সমস্যা ছিল, বিশেষ করে এলসি খুলতে পারেন না তারা, ডলার সংকট, সেগুলো আসলে অবসান হবে কিভাবে? আমি তো বললাম ওই আপনার যে এইটার পথা ছিল, খুব সহজ পথ ছিল। যদি এনবিআর একটু হাত বাড়াইতো এই বাজেটের সময়, যদি এনবিআর এই জায়গাগুলির আইডেন্টিফাই করতে পারতো, তাহলে কিছুটা হইলেও এটাকে লাগাম টান ধরতে পারতেন। আপনার দরের, আমি একটা পারফিউমের কথাই বলি, ট্যারিফ ভ্যালু আছে $10, এখন চিটাগাঙ্গে অ্যাসেসমেন্ট হচ্ছে $25, 131% ডিউটি। ডলারের রেট ছিল তখন এই 131% ডিউটি, কিন্তু ওই ডলার যখন 76 টাকা ছিল, যখন 76 টাকা ডলার রেট ছিল, তখনও কিন্তু এই 131% ডিউটি। আর এখন এই 2 দিন আগের থেকে চালু হয়েছে 117 টাকা অ্যাসেসমেন্ট, 117 টাকা অ্যাসেসমেন্ট চালু হয়ে গেছে অলরেডি। তো 117 টাকায় যদি অ্যাসেসমেন্ট হয়, তাহলে আপনার ওই 131% ডিউটি রেখে দিল, তাহলে ওইটার এখন ভ্যালু দাঁড়াইতেছে কত, হিসাব করেন আপনি। মিনিমাম 45-50% ভ্যালু বাইরে যেতেছে। একটা পারমলিভ সাবান সর্বোচ্চ ছিল 60 টাকা, আজকে 165-80 টাকা, 70 টাকা। বাচ্চাদের একটা জনসন শ্যাম্পু মাত্র 50 ml 110 টাকা, যেটার দাম ছিল মাত্র 28 টাকা। একটা শ্যাম্পুর দাম ছিল থাইল্যান্ডের একটা জনসন একটা বাচ্চাদের ব্যবহারের শ্যাম্পু। তো এটা ওদের তো কোনো সমস্যা নেই। আমি গিয়ে মার্কেট করি কোথায়, এই ছোট ছোট দোকানগুলির মধ্যে। আর ইউনিমার্টে গিয়ে দেখেন, আমি যে বেগুন কিনতেছি বাজারে গিয়ে 50 টাকা, ওইটা ইউনিমার্টে 85 টাকা, সঙ্গে 15 টাকা ব্যাট, 15% ব্যাট, এবং লাইন ধরে দিচ্ছে। আপনি বললো ভাই ফিশের কথা, এই বছর গত 2 বছরে সালমান ফিশ খাইছি কিনা সন্দেহ আছে। দেখেন ইউনিমার্টে দিতে পারে না, আমরা তো ঢুকতে সাহস পাই না, ব্যবসায়ীরা ঢুকতে সাহস পাই না। তো এইগুলি যদি আইডেন্টিফাই গভর্নমেন্ট না করে, কারা কেনে ব্যবসায়ীরা যেতে সাহস পায় না? এখন যদি বলেন কারা কিনে, তাহলে আমি মনে করি যে এটা আমাদের দুর্ভাগ্য। জাহিদ ভাই, আপনার মতো একজন সঞ্চালক এবং সচেতন ব্যক্তি যদি বলেন যে কারা কিনে, আপনার কাছে যে ইনফরমেশন আছে আমরা মানে শস্য পরিমাণও জানি না। আমরা তো জানি ব্যবসায়ীরাই কেনেন, ব্যবসায়ীরা সেখানে বেশি। শুনুন, একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যবসায়ীরা কিন্তু কিনতে সাহস পায় না। ও চিন্তা করে আজকে আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি ইনভেস্ট। আপনারা শুধু তর্ক করছেন, উনি বুঝেছে ইয়াবা ব্যবসায়ী, নারী পাচারকারী ব্যবসায়ী, তাহলে আমার কোনো আপত্তি নেই, অনেক ব্যবসা আছে। আমি তাহলে নাম বলতে হবে, বদিরের মতো ব্যবসায়ী। হ্যাঁ, বুঝছেন, মানে বদির হইতে হইবে আর কি, এই তো বুঝলেন। ঠিক আছে, দেখেন ব্যবসায়ীরা চিন্তা করে যে আজকে আমি 1 লক্ষ টাকা আমার ক্যাশ আছে, ইনভেস্ট করবো, কালকে 1,05,000 টাকা হয়ে যাবে। অথবা ছাগল কমিশনার। আর যদি বললেন, ওরা তো ধরেন সন্ধ্যার পর ড্রয়ার ভর্তি টাকা নিয়ে যাইতেছে, কার টাকা কোথার থেকে টাকা আসছে খবর নাই, বিবি সাবরে দিচ্ছে, বুঝছেন, সমানে শপিং করতেছে 4 হাতে। যার ফলে ওই শ্রেণীটা আলাদা। দেখেন আপনি জাহিদ ভাই, আপনি 5 স্টার হোটেলে যান, আগে এখন বুক করে যেতে হবে। আপনি বলেন তো কয়জন 5 স্টারের ব্যবসায়ীরা যায়? এটা
আপনাকে আমি বললাম যে আপনি দেখেন এই ওয়েস্টার্ন, এই সেরাটন, এই আপনার গিয়া ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক, বেশ আগেই বুক দিতে হয়, নাহলে যাও আগে বুক দিতে হয়, আচ্ছা আমি কিন্তু সিট পাবেন না। এই ভাইয়ের আগে 2 মিনিট নেব, আমি আর কথা বলবো না, আমাকে আর সুযোগ দিবেন না। অবশ্যই বলবো। আচ্ছা না, দরকার নেই। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি এখন বলতে চাচ্ছি আজকের আপনাদের যারা দেখছে তাদের জন্য, এই যে ইনফ্লেশন কাগজে কলমে 6.8 7.8, উনি 10-11 বলতেছেন। এখন এ ব্যাপারে এই 11 ফাঁকিটা কোথায়? তো এই আজকে সকালে বা গতকালকে আমার ওয়াইফ বলল 200 টাকা কাঁচামরিচ। আমি বলিও না, আমার কিন্তু ব্যথা হচ্ছে, কানে ব্যথা হয়, তোমার তো কিছু হয় না। তাহলে কাঁচামরিচের দাম কত % বেড়েছে, পেঁয়াজের দাম কত % বেড়েছে, আলুর দাম কত % বেড়েছে। আবার আপনি দেখবেন আমার বাবা রিয়েল এস্টেট বিজনেস করতো, তো দেখা যাচ্ছে যে টাইলসের দাম ছিল একসময় 200-250 টাকা, ওই টাইলস এসে গেল 125 টাকা, যেহেতু বাংলাদেশে টাইলস তৈরি হচ্ছে। তাহলে দেখেন এটার দামটা নিচে নেমেছে, কিন্তু ইটের দাম বেড়েছে, তারের দাম নেমেছে, প্যারাকের দাম বেড়েছে। তাই আপনি বেছে বেছে যে সমস্ত জিনিসের এই মূল্য উল্লম্ফন হয়নি, ওগুলোকে দিয়ে হিসাব করে 6.8 দেখিয়ে আমার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়া যাবে না। আমি শিখিয়ে দিলাম যে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি কত, আমি ওটা জানতে চাই। আপনি হয়তো দেখবেন যে হঠাৎ করে বাংলাদেশের মানুষ প্লাস্টিকের চশমা কিনছে না, তা আপনি বলবেন যে প্লাস্টিকের চশমা তো 4 ভাগ আর 1 ভাগ হয়ে গেছে। ওটাকে যখন আপনি ইনফ্লেশনের যোগ দিচ্ছেন, তখন ইনফ্লেশন ওটা অ্যাভারেজ কমায় নিয়ে আসছে। আমরা গরিব মানুষের জন্য চিন্তা করি, আমরা জানতে চাই খাদ্যপণ্যের ইনফ্লেশন কত। একদম 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 সরাসরি হিসাব। একদম আপনার সাথে একমত যে সাধারণ জনগণ বাজেট সম্বন্ধে বা মূল্যস্ফীতি কি হইলো জানতে চায় না, তারা জানতে চায় যে পণ্যের দাম কমবে কিনা, চাউলের দাম কত, ডাউলের দাম কত, তেলের দাম কত, সবজির দাম কত। এইটা হচ্ছে সাধারণ জনগণের, ওরা মূল্যস্ফীতি শুনতেও চায় না, বুঝতেও চায় না। বা এই 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 ইয়েতে আপনার এই দীর্ঘ 15 বছর যে দেশের অবস্থা, এটা আমি মনে করি এটার থেকে বের হইতে হইলে একটা শক্তিশালী একটা বিরোধী দলের দরকার, এবং এই উদ্যোগ আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া উচিত। জি, আলোচনা শেষ করতে চাই হাজী আজমল হোসেন বাবলু, যেটি প্রফেসর একটি কথা উল্লেখ করেছেন যে রাষ্ট্র ব্যবস্থাই একটা সিন্ডিকেট, সেখানে মানে তিনি অনেকটা হতাশ যে আসলে সম্ভব না যেখানে সবাই চোর। রাষ্ট্র কীরকম হতাশ আমি জানি না, কিন্তু পারভেজ ভাইরা আপনি যে প্রশ্ন করলেন, আমি আরও বেশি হতাশা আপনার প্রশ্নতে। যে আপনি বললেন যেভাবে তদন্তে নামছে, কোনটা তদন্ত নামছে বলেন, যে একজনের নাম বলেন। আমরা শুরু করছি, আমরা দেখছি গণমাধ্যমে তো আমরা অনেকের নাম পাইতাছি, বলেন দেখি। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এখন পর্যন্ত কাগজপত্র যা পাওয়া গেছে মাত্র সব ঠিক আছে। শুনেন, মাত্র 2 জনের তদন্ত নামছে, এই ছাগলমতি আর পাগল বেনজির, এই 2 জন। আর বাগবাগিগুলি যে এই আপনাদের সুবাদে, আপনাদের মিডিয়ার সুবাদে যাদের নাম আসলো, বলেন তো কার বিরুদ্ধে অ্যাকশনে গেছে গভর্নমেন্ট বা এদেশের রাষ্ট্র ব্যবস্থাগুলি? অনেকের নামই তো আসলো এর ভিতরে। অনেকেই তো অনেকের বিরুদ্ধে তদন্ত করছে এবং ধারাবাহিক শুনেন, ওদের বেলায় ধারাবাহিক প্রক্রিয়া। আর আমি আপনার হইলে ওই সাইডে আজকে দেশ ছেড়ে চলে যেতে হইতো। অতএব যদি ধরার ইচ্ছা থাকে, আমার মনে হয় এইটাই একটা একদম মানে মুখ্য সময়। এই সময়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাজে লাগা উচিত, এবং এই যে জনগণের পালস, এই পালসটা অন্তত ব্যবহার করা উচিত। আমার মনে হয় এই সুযোগ যদি এই সরকার যদি মিস করে, এই ট্রেন যদি মিস করে, ওরা তো সবসময় বলে যে বিএনপি ইলেকশনের ট্রেন মিস করছে। আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে যাচ্ছি যে এই গভর্নমেন্ট যদি এই সুযোগ মিস করে, এই ট্রেন যদি মিস করে, এইটার গুনতে হবে, খেসারত দিতে হবে এই গভর্নমেন্টের। বাকি আছে কতটা, যে খেসারতটা দিতে হবে, এইটা একটা সুযোগ আছে।
এই সুযোগে ব্যবহার করে এই যে চিহ্নিত যেগুলি করছে আপনাদের গণমাধ্যম যাদেরকে চিহ্নিত করছে, এবং আজকে একটা চ্যানেল দেখলাম যে আওয়ামী লীগ বলতে বলতে আপনাদের সিনিয়র সাংবাদিক গলা শুকায় ফেলা দেয়, আজকে দেখলাম সুর চেঞ্জ। এই যে সুর চেঞ্জ, মানুষের তো একটা মিনিমাম মানুষত্ব বোধ আছে, এইটা কিন্তু এখন কাজে লাগতেছে মানুষের। কারণ আজকে অন্য কোনো কারণে সুদ চেঞ্জ হয় নাই তো? না, অন্য কোনো কারণে চেঞ্জ হয় নাই। আপনি যতই অন্যায় করেন না কেন, আপনার কিন্তু দিন শেষে এই দেশ আমরা শেষ করবো আলোচনা। বাবলু ভাই, আমরা আসলে হতাশ হতে চাই না, আশা রাখতে চাই প্রত্যাশার জায়গায়, কারণ দেশটি সবার, আমাদের সবার, এবং দেশ যাতে ভালো চলে, দেশের ভালো হয় সেই চিন্তা করতে চাই।